আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি। প্রথমে আমরা প্রশ্ন ক এর সমাধান করি। যে কতে বলা হয়েছে কি যে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি যদি 36 সেন্টিমিটার হয়। ভালো করে খেয়াল করো, ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি 36 সেন্টিমিটার হয়, এর নববিন্দুর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কিন্তু ত্রিভুজের পরিবৃত্ত এবং নববিন্দু বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক জানি। পরিবৃত্ত এবং নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি? বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে বড়, আর নববিন্দু বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ছোট। কত বড় আর কত ছোট? বৃত্তের ব্যাসার্ধ যা, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের কোশ্চেনে বলা হয়েছে কি যে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি হচ্ছে 36 সেন্টিমিটার। তো আমরা যদি ধরি যে পরিবৃত্তের ব্যাসার্ধ ধরলাম, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। যদি আর সেন্টিমিটার হয় তাহলে পরিধি কি হবে বলতো? পরিধি হবে হচ্ছে 2 পাই আর সেন্টিমিটার। দেখো প্রশ্নে বলা হয়েছে কি, প্রশ্ন মতে এই যে পরিধি 2 পাই আর, যেটা আমি মাত্র বের করলাম সূত্রের মাধ্যমে, সেই যে পরিধিটা সমান লিখতে পারবো আমাদের কোশ্চেনে দেওয়া যে পরিধিটা আছে 36, সেটাকে লেখা যাবে। এই জায়গা থেকে আমি কিসের ভ্যালু বের করতে চাচ্ছি বলতো? আর এর ভ্যালু বের করব। তাহলে 36 ডিভাইড 2 পাই। তাহলে আমরা যদি মানটা বের করি পাচ্ছি কত বলতো? এই যে যদি আমরা 36কে 2 পাই দিয়ে ডিভাইড করি তাহলে 5.729 মানে 73 লেখা যাবে। লিখে দিলাম এইটা। আমরা কিসের ভ্যালু বের করছি বলতো? আর এর ভ্যালু, অর্থাৎ এখানে যে ব্যাসার্ধ ধরেছিলাম পরিবৃত্তের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ। এখন আমরা জানি নববিন্দু বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এটাকে R2 ধরতে পারো তুমি চাইলে, অথবা বড় হাতের আর ছোট হাতের আরও ধরতে পারো। R1 আর R2 ধরলাম। তাহলে R2 ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? এই যে আমরা এটাকে কি করতে পারবো বলতো? 5.73 ডিভাইড 2 দ্বারা ডিভাইড করে দাও। তো আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 2.865 সেন্টিমিটার। এটা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। বের করতে হবে নববিন্দু বৃত্তের কি বলতো? আমরা কোশ্চেনটা দেখি, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই R2 ধরেছি, তাহলে R2 স্কোয়ার। এখন শুধু এখানে মানটা বসায় দাও। এখানে পায়ের মান তো তুমি জানো 3.1416, আর এখানে আর এর যে ভ্যালুটা মাত্র বের করলাম, এখানে কত বের করছি? 2.865, তারপরে স্কোয়ার করে দিই। তাহলে টোটাল যে অ্যান্সারটা আমাদের আসছে সেটা হচ্ছে 25.786, তারপর 788 লেখা যাবে, 787 সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। ওকে, যেহেতু এরিয়া আমাদের সেন্টিমিটার স্কোয়ার আসবে। একদম সহজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল, সেখান থেকে পরিধি সমান পরিধি লিখে আমি আর এর মানটা বের করছি, অর্থাৎ এই যে R1 এর মানটা বের করছি। এই R1টা কি ছিল? R1টা ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধটা তার অর্ধেক, 2 দিয়ে ভাগ করে দাও। এরপর নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল বলতে তোমরা বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল সূত্রই থাকবে, শুধু ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। এবার আমরা একটু জ্যামিতির প্রশ্নের সমাধান করব। দেখো যে প্রমাণ করো যে PQ স্কোয়ার প্লাস PR স্কোয়ার ইকুয়ালস টু 2PE প্লাস 2RE। দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটা আমাদের অনেক বেশি চেনা। ত্রিভুজ PQR এর মধ্যমাগুলো, 3টা মধ্যমার কথা বলেছে, PE, QE এবং হচ্ছে RG। তাহলে এই 3টা মধ্যমা, আর এখানে PQ এবং PR দুইটা বাহু, যে কোনো দুইটি বাহুর বর্গ করলে মধ্যমা, যে কোনো একটা মধ্যমা PE, দেখো মধ্যমাটা পাওয়া গেল। আর এখানে RE হচ্ছে একটা বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। ওকে, এটা আমরা বুঝলাম যে এটা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। আমরা এখন অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি প্রমাণ করব আমাদের এই উদ্দীপকের আলোকে। চলো প্রমাণ করা যাক। তো আমাদের ত্রিভুজ হচ্ছে PQR। এই যে PQR ত্রিভুজের এই QR বাহুর একটা মধ্যবিন্দু আছে। প্রশ্নে বলা হয়েছে যে দেখো মধ্যমা হচ্ছে PE, তাহলে P থেকে E মধ্যমা যদি হয় PE, আমরা এক কাজ করব, এখানে PE, এখানে তাহলে QR বাহুর মধ্যবিন্দু হচ্ছে মনে করো E, তাহলে এখানে একটা বিন্দু দিব, সেই বিন্দুর নাম হচ্ছে E। আচ্ছা, তারপরে আমরা এক কাজ করি, এই P আর E কে যোগ করে দিলাম, যোগ করে এই যে যোগ করে দিলাম। এখন এই P বিন্দু থেকে আরও একটা কাজ আছে। কি কাজ বলো তো? আমরা এই P বিন্দু থেকে এখানে একটা লম্ব টেনে দিলাম, এই যে লম্ব। এখন এই যে লম্বটা আনলাম, লম্বটাকে পেলাম, লম্বটার একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে
পিটি তুমি যে কোনো নাম দিতে পারবে, এখানে কোনো অসুবিধা নাই। দেখো আমরা উদ্দীপকের তথ্য থেকে একটা চিত্র এঁকেছি, নাম ও ত্রিভুজ পি কিউ আর, এখানে পিটি হচ্ছে লম্ব টানা হলো, আর ই হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউ আর। তো ই যদি কিউ আর এর মধ্যবিন্দু হয় তাহলে এখানে যে সরল রেখাটা পাওয়া গেল এটা হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। তো আমরা এখন দেখব যে কি প্রমাণ করতে হবে আমাদের। এই চিত্র থেকে আমরা এখন এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করছি। এর আগে তোমাদের একটা আমি বোঝাই যে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি। ধরো যে কোনো একটা রেখা আছে এখানে, তার নাম হচ্ছে এক্স ওয়াই, এখানে একটা রেখা আছে মনে করো এবি। তো আমাকে যদি বলা হয় এবি তলের উপরে এক্স ওয়াই এর লম্ব অভিক্ষেপ কতটুকু, এবি তলের উপরে এক্স ওয়াই এর লম্ব অভিক্ষেপ কতটুকু, তাহলে আমাদেরকে কি করতে হবে, এ থেকে এ বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর একটা লম্ব আঁকতে হবে, আবার বি থেকেও এক্স ওয়াই এর উপর একটা লম্ব আঁকতে হবে। মনে করো এটা সি আর ডি হলো, তাহলে সিডি হচ্ছে এখানকার লম্ব অভিক্ষেপ। সিডি কি বলতো, লম্ব অভিক্ষেপ, যতটুকু জায়গা নিল। আবার মনে করো যে এই জায়গা দেখো যে এবি একটা সরলরেখা, এ বি, এখানে মনে করো যে আমার এবি একটা সরলরেখা, তো এখানে এই সরলরেখাটাকে আমি একটু আনুভূমিক বা এমন করে দিই, ওকে। আর এখানে একটা রেখা আছে তার নাম হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। এখন বলা হলো যে এক্স ওয়াই এর লম্ব বিক্ষেপ এবির উপর কত, তাহলে আমাকে ওয়াই বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে, এই টানলাম, আর এক্স বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। এক্স থেকে লম্ব টানার দরকার নেই, কারণ কি এক্স অলরেডি এ বি এর উপরে পড়ে আছে। তাহলে এখানে মনে করো যে পি, তাহলে এক্স পি যে অংশটুকু এটাই হচ্ছে এক্স ওয়াই এর লম্ব বিক্ষেপ এ বি রেখার উপরে, এক্স ওয়াই এর লম্ব বিক্ষেপ এ বি রেখার উপরে। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখন এক কাজ করব, কি কাজ করব বলো তো। এই যে এইখানে একটু দেখো, এই যে মধ্যমাটা, মধ্যমার নাম হচ্ছে পিই, এই পিই মধ্যমাটা এই দিকে যদি তুমি চিন্তা করো এই কোণটা হচ্ছে স্থূল কোণ, আর এই দিকে যদি চিন্তা করো এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ দুইটারই কিন্তু পিথাগোরাসের সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো। এবং এই যে রেখা পি, দেখো পি এর যদি লম্ব বিক্ষেপ কিউ আর এর উপর টানো তাহলে এই অংশটা কি, আর এই লম্ব টানলাম, আর এই যে এই হচ্ছে আমার লম্ব বিক্ষেপ পিটি বা ইটি, টিই অথবা ইটি বলতে পারবা, সমস্যা নাই। তাহলে আমি লম্ব বিক্ষেপটা চিনলাম, এখন আমরা এটা জাস্ট প্রমাণ করব একদম সহজভাবে। ধরো যে এই হচ্ছে আমাদের প্রশ্ন ক্ষয়ের সমাধান করছি, হ্যাঁ। তো আমি মনে করি যে পিইটা কি বলতো, পিইটা হচ্ছে মধ্যমা, পি কি মধ্যমা, আর এই হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু। তাহলে আমি প্রথমে ত্রিভুজ কোনটা নিব, এই কোনটার উপর ভিত্তি করে ত্রিভুজ কিউ টি পি কিউ ই, ত্রিভুজ পি কিউ ই এর, পি কিউ ই এর কোনটা, এই কোনটা কি, এই কোনটা হচ্ছে স্থূলকোণ। একটু নাম বলে দিই কোনটার কি নাম, পি এর কি নাম বলো তো, এই ত্রিভুজের কোণ হচ্ছে পিই কিউ, পিই কিউ হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। তো স্থূলকোণ যদি হয়, আমরা জানি স্থূলকোণের ত্রিভুজের উপরে পিথাগোরাসের একটা সূত্র আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি আমি অবশ্যই তোমাদের বলে বলে লিখবো এখানে। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি বলো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে এই যে স্থূলকোণটা দেখতে পাচ্ছ তার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এই বিপরীত বাহুর অঙ্কিত বর্গ মানে এই কিউ পি কিউ এর উপর অঙ্কিত বর্গ, তার মানে পি কিউ লিখবা, এই যে পি কিউ লিখলা তার উপর স্কোয়ার করে দাও, এটা অঙ্কিত বর্গ হয়ে গেল। এটা হবে ত্রিভুজটি অপর দুই বাহুর উপর, অর্থাৎ কোন সংলগ্ন বাহুদের উপর অঙ্কিত বর্গ, মানে এই পিই আর কিউই এই দুইটার উপর বর্গ করব, পিই এবং কিউই। তাহলে পিই স্কোয়ার আর হচ্ছে কিউ ই স্কোয়ার লিখলাম, এই যে দুইটাকে যোগ করলাম। আর কি নিতে হবে বলো তো, সাথে নিতে হবে হচ্ছে তোমার এই দুইটার যে কোনো একটা, যে কোনো একটা, তো পিইও নিতে পারো কিউইও নিতে পারো, আমি এখান থেকে কিউই নিব, এই যে কিউই নিলাম। আর যেটাকে নেওনি মানে পি কে নেওনি, তাহলে পি এর লম্ব বিক্ষেপ, এই লম্ব টানো আর এখানে মিশাই দাও, এই যে ইটি, ইটিটা হচ্ছে এখানে লম্ব বিক্ষেপ, তাহলে এই লম্ব বিক্ষেপ হচ্ছে ইটি, এই ইটি লিখলাম, তার দ্বিগুণের সমষ্টির সমান। প্রশ্ন এটা কে বলছে, এটা পিথাগোরাস সাহেব বলছেন যে আমরা যদি স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ হবে, তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, অপর দুই বাহুর যে কোনো একটি, এবং অপর দুই বাহুর যে কোনো একটি মধ্যমা, অপর দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান, তাই সবাইকে যোগ করে দিছি। এটা পিথাগোরাস তার উপপাদ্যে এটা বলেছেন, হ্যাঁ। এক নম্বর সূত্র মানে আমরা হচ্ছে সমীকরণ দিয়ে দিলাম এটাকে। এবং আমার এই চিত্রটাকে আমি একটু নিচে কপি করে নিয়ে গেলাম, কারণ আমার এই চিত্রটা কিন্তু প্রমাণ করতে সব জায়গাতেই লাগবে। আর এটা যেহেতু উপরে ছিল, এই বাচ্চাটাকে আমি উপরেই রেখে দিই, এই উপরেই থাক।
ওকে, আচ্ছা, এরপরে দেখো, এবার দেখো আমরা যদি পরের জিনিসটা চিন্তা করি, পরের জিনিস বলতে আমরা বলছি যে এই অংশটা দেখো, এই যে অংশটা, আবার এই কোণটাকে উপর ভিত্তি করে, এই কোণটার উপর ভিত্তি করে, আগের কোণটাকে ছেড়ে দাও, এই কোণটার উপর ভিত্তি করে আরও একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাকে দেখো, ত্রিভুজ পিইআর, ত্রিভুজ পিইআর, তাই না? ত্রিভুজ কি বলো তো? পিইআর। তাহলে ত্রিভুজ পিইআর এর কোন কোণটা যেন সূক্ষ্ম কোণ? এই কোণটা সূক্ষ্ম কোণ, নাম হচ্ছে পিইআর। এর অ্যাঙ্গেল পিইআর, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। যদি এটা সূক্ষ্ম কোণ হয় তাহলে পিথাগোরাস এখানেও একটা সূত্র দিয়েছে, তাহলে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যাবে বলো তো? পিথাগোরাসের উপপাদ্য দিলে যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এখানে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কোনটা? পিআর। তাহলে পিআর এর উপর স্কয়ার করে দাও, লিখলাম হচ্ছে পিআর স্কয়ার। তাহলে পিআর স্কয়ার সমান কি হবে? অপর দুই বাহু, তাহলে এই যে কোণের সংলগ্ন বাহু, একটা হচ্ছে পিই আর হচ্ছে ইআর, পিই এবং হচ্ছে ইআর বা আরই। তাহলে পিই স্কয়ার প্লাস হচ্ছে আর ই স্কয়ার লিখলাম, এবং এই দুইটার মধ্যে যে কোনো একটা নিব। তাহলে আমি এই আর ইটাকে নিলাম, আর ই, তাহলে আর ই নিলাম, কাকে নিলাম না? নিলাম না পিই কে। তাহলে পি কে না নিলে পি এর লম্ব বিক্ষেপ নিতে হবে, তাহলে এখান থেকে লম্ব টানো, আর এখানে মিশে আছে ই টিটা হচ্ছে লম্ব বিক্ষেপ, তাহলে কি লিখবো এখানে? ই টি। ওকে, এর দ্বিগুণের সমষ্টির সমান, এখানে দ্বিগুণ পরিমাণ কম বলছে, কি পিথাগোরাস বলছে দ্বিগুণ পরিমাণ কম, তাই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ এবং অপর দুই যে কোনো একটি, আর অপরটি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ মান আয়তক্ষেত্র তার দ্বিগুণ পরিমাণ কম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা কি হলো? 2 নম্বর সমীকরণ তৈরি হলো। আমরা এখন এই দুইটা সমীকরণকে যোগ করে দেব। কি করব? যোগ করব। তাহলে ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 যদি আমরা অ্যাড করে দিই, ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, তো সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তোমরা জানো, বাম পাশে বাম পাশ যাবে, ডান পাশে ডান পাশ যাবে। তো এটার বাম পাশে আসলে হচ্ছে পি কিউ, এই লিখে দিলাম হচ্ছে পি কিউ স্কোয়ার, আর এটার বাম পাশে আছে কি দেখো? পি আর, এই লিখে দিলাম পি আর স্কোয়ার। আচ্ছা, এবার ডান পাশটা নিয়ে আসি, আর চিত্রটাকে আমি একটু নিচে রেখে দিই, তোমার আবারও চিত্র দেখে আমাদের একটু বোঝার দরকার আছে। তো এই ডান পাশটাকে ডিরেক্ট আমি যদি কপি করে নিয়ে আসি, এই যে প্রথমে 1 নম্বর সমীকরণের, এটা হচ্ছে ডান পক্ষ, এই নাও, আর এই হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণের এই যে ডান পক্ষ, ডান পক্ষে যে সাথে যোগ হয়ে যাবে, এই যে। এখন এদের মধ্যে আমরা কি চিহ্ন দিব? চিহ্ন দিব যোগ, আর এখানে দিলাম সমান সমান করে, যেহেতু পুরোটাই একটা সমীকরণ হলো, একটা রঙে এদেরকে রাঙিয়ে দিই। আচ্ছা, এবার দেখো, এই যে আমরা সমীকরণগুলোকে যোগ করলাম, এখন এই সমীকরণ থেকে আমরা শুধু এই মানটা বের করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো একটু যোগ করা যাক। তো এখন একটু খেয়াল করো, বাম পক্ষটা আমাদের অলরেডি হয়ে গেছে, পি কিউ স্কোয়ার পি আর স্কোয়ার, দেখো চলে আসছে, কারণ ডান পক্ষটা মিলাই দিতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি আর স্কোয়ার লিখলাম। এখানে পিই, এই দেখো পি একটা আর এই হলো একটা, যোগ করলে কয়টা হয়? যোগ করলে হয় 2টা, তাহলে এখানে 2 পিই স্কোয়ার লিখে দিলাম। এবারে এখানে কিউই, কিউই এখানে একটা আছে কিউই, আর এখানে আছে হচ্ছে তোমার আর ই, তাহলে কিউই আর আর ই, আমার এখানে প্রমাণে আছে আর ই, তাহলে আমি কি নিয়ে আসবো এখানে বলো তো? আর ই নিয়ে আসবো। তাহলে কিউই না লিখে এখানে আর ই লেখা যাবে, আর ই লিখে দিলাম স্কোয়ার প্লাস 2 কিউই না লিখে আর ই। কেন আমি আর ই লিখছি বলো তো? কারণ এই ই হচ্ছে মধ্যবিন্দু, একটু বলছি যে আমরা কিউইটা পরিবর্তে লিখতে পারবো আর ই। কেন লিখতে পারবো? কারণ ই হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু, তাহলে আর ই ইন্টু ইটি। আচ্ছা, এখানে পিই তো যোগ হয়ে গেছে, এখানে আর ই থাকবে, আর ই -2 ইন্টু আর ই ইন্টু ইটি, এই যে লিখলাম আর ই ইন্টু ইটি। আচ্ছা, একটু খেয়াল করি, দেখো আমি কেন যে তোমার হচ্ছে এই কিউইকে তুলে দিয়ে আর ই লিখছি, কারণ আমার কোশ্চেনে কিউই নাই, আর ই আছে, এবং আর ইটা কতটুকু দেখো, আর ই হচ্ছে এই অংশটা, আর কিউ হচ্ছে এই অংশটা। ই যদি কিউ আর এর মধ্যবিন্দু হয় তাহলে দুইটা পরস্পর সমান, তাই একটা মানকে আরেকটা মান দ্বারা রিপ্লেস করা যায়, একটা মানকে আরেকটা মান দ্বারা কি করা যায়? রিপ্লেস করা যায়, তাই রিপ্লেস করে দিলাম। এবার খেয়াল করে দেখো, আমাদের প্রমাণ একদম কাছাকাছি,
তাহলে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু টু পি স্কোয়ার, টু পি স্কোয়ার। এবার আর ই, আর এখানে আর ই, এই যে আর ই স্কোয়ার আর এখানে একটা আর ই স্কোয়ার যোগ করলে কি হয় বলতো, টু আর ই স্কোয়ার হয়ে যাবে, টু আর ই স্কোয়ার হয়ে যাবে। তাহলে লিখবো হচ্ছে টু টু আর ই স্কোয়ার। আর এখানে এইটা পজিটিভ নেগেটিভ মিলে কাটাকাটি হয়ে যায়। তো যদি এই দুইটা কেটে দিই তাহলে দেখো তো তোমাদের প্রমাণ হয়ে গেল কিনা, প্রমাণ হয়ে গেল কিনা, একদম প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আমাদের আসলে এটাই প্রমাণ করতে চাইছিলাম যে পি কিউ সমান পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান টু পি স্কোয়ার প্লাস টু আর ই স্কোয়ার। দেখো এখানে অ্যাপ্লোসের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেছে, একদম সহজ সরলভাবে আমরা এটাকে প্রমাণ করে দিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি দেখো, যে যদি ত্রিভুজটির মধ্যমা ত্রয় ডি বিন্দুতে মিলিত হয়, যদি ত্রিভুজের মধ্যমা দ্বয় ডি বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করব, এই যে আমরা এই জিনিসটা প্রমাণ করব যে থ্রি পি ডি স্কোয়ার কিউ ডি স্কোয়ার আর ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার কিউ আর স্কোয়ার পি আর স্কোয়ার। এই তিনটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, এই তিনটা কি ত্রিভুজের তিনটা বাহু, আর এই হচ্ছে মধ্যমার একটা একটা করে পার্ট। তো যেহেতু আমরা অনেক টাইম নিয়ে ফেলেছি এটাতে, তাই আমি তোমাদেরকে এই কোশ্চেনটা আমাদের এই পিডিএফ থেকেই বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো এইখানে আমরা যে জিনিসটা প্রমাণ করলাম অ্যাপোলিনাসের উপপাদ্য, এই অ্যাপোলিনাসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনটাই আমরা মূলত এর পরের কোশ্চেনটাতে দেখব। পরের কোশ্চেনটাতে কি করব, অ্যাপোলিনাসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনটা দেখবো, যে এইটা আমরা যদি ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করি। দেখো ভালো করে খেয়াল করো, দেখো বিশেষ নির্বাচনটা একদম তোমার উদ্দীপকে যা থাকবে, কোশ্চেন স্ট্রিমে যা থাকবে, সেই অংশটা দেখে দেখে তুমি সরাসরি লিখে ফেলতে পারবা তোমার নিজের মতো করে। আমরা জাস্ট প্রমাণটা বোঝার চেষ্টা করছি। তো এখানে ত্রিভুজ পি কিউ আর এর তিনটা মধ্যমা, একটা হচ্ছে পি একটা মিডিয়ান, কিউ এফ একটা মিডিয়ান, আর হচ্ছে আর জি একটা মিডিয়ান। কোথায় মিলিত হয়েছে? ডি পয়েন্টে। তো আমরা জানি যে ডি পয়েন্টে এখানে একটা তথ্য তোমাদের আগেই বলে রাখি, যে ত্রিভুজের মধ্যমা দ্বয় অথবা মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রে ত্রিভুজের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে বিভক্ত। এটা আমাদের লাগবে, আগে থেকে তোমাদের জানাই রাখলাম। ওকে, এখন আমরা এখানে প্রত্যেকটা ত্রিভুজের দুইটা বাহুর ক্ষেত্রে আমরা অ্যাপোলিনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো অ্যাপোলিনাসের ফর্মুলা থেকে আমরা জানি যে দুইটা যদি নাও তুমি, এখানে পি কিউ, ধরো পি কিউ নিলাম, আর হচ্ছে তোমার এখানে পি আর নিলাম, পি আর, এই যে দুইটা বাহু নিলাম, পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান কী হবে, একটু আগে যেটা প্রমাণ করছি। তাহলে যে বাহুটাকে আমি নেইনি তার অর্ধেক নিব, সেটা হচ্ছে কিউই, এবং অর্ধেক থেকে যে মধ্যমাটা যাবে সেটা হচ্ছে পিই। তাহলে এদের যে বর্গ করে যদি সমষ্টি বের করো তাদের দ্বিগুণের সমান হবে। তাহলে এখানে আমি পি নিলাম, আর হচ্ছে পি কিউ নিলাম, আর হচ্ছে পি আর নিলাম। তাহলে এই দুইটার যে বর্গ করে যদি যোগ করো তাহলে সেটা কার সমান হবে? তাহলে যাকে নেওনি, মানে যে বর্গটাকে নেওনি সেটা হচ্ছে কিউ আর, তার অর্ধেকের উপরে স্কোয়ার করবা, আর ওই বিন্দু থেকে যে মধ্যমা যাবে তার উপরে স্কোয়ার করবা, স্কোয়ার করে 2 দিয়ে গুণ করে দেবা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আশা করি এই সমীকরণটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। ঠিক একই রকমভাবে আমরা পরের যদি দুইটা বাহু নিই, ধরো এই যে পি কিউ স্কোয়ার আর কিউ আর স্কোয়ার, পি কিউ হচ্ছে এইটা আর কিউ আর হচ্ছে এইটা, এই দুটো স্কোয়ার করলাম। তাহলে কার স্কোয়ার করিনি? এটাকে নেইনি, পি আর। তাহলে পি আর এর অর্ধেক নিবা, পি আর এর অর্ধেক কি বলো তো? আর এফও বলতে পারো, পি এফও বলতে পারো। এখানে আমরা নিলাম আর এফ, এই যে আর এফ, এই এতটুকু নিলাম। তাহলে ওইখান থেকে যে মধ্যমাটা গেল তার উপরে বর্গ করবা, এই যে কিউ এফ। তাহলে কিউএফ এর উপর স্কোয়ার করো, এই যে স্কোয়ার করে দিলাম, এদের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণটা আমরা একই রকমভাবে তৈরি করতে পারবো। ত্রিভুজের বাহু এবার কোনটা নিব? কিউ। কোনটা নিব বলো তো? ত্রিভুজের বাহু নিলাম হচ্ছে কিউ আর এবং হচ্ছে পি আর। তাহলে পি হচ্ছে পয়েন্ট, এই যে পি আর, মানে আর হচ্ছে আমার এখানে কোণ। তাহলে কিউ আর হচ্ছে পি আর, এই দুটাকে নিলাম, তাহলে এদের স্কোয়ার করলাম। এবং এটা হবে কি, যাকে নেইনি তার অর্ধেক নিবা। তাহলে হয় পি জি নিবা অথবা কিউ জি নিবা। এই নিলাম হচ্ছে আমি কিউজি স্কোয়ার, এই যেখানে মধ্যবিন্দু, তাহলে কিউজি স্কোয়ার, আর এখান থেকে যে মধ্যমাটা যাবে সেটা হচ্ছে আর জি স্কোয়ার, এর দ্বিগুণের সমান। এই হচ্ছে আমাদের মোট 3টা সমীকরণ আমরা তৈরি করলাম। এবার সমীকরণ 3টাকে আমরা শুধু যোগ করে দিব। কি করব? যোগ করে দিব। যোগ করবো কিভাবে? তোমরা লেফট সাইডটাকে লেফট সাইডে যোগ করে দাও, রাইট সাইডগুলোকে রাইট সাইডে যোগ করে দাও। যোগ করে দিলে এখানে দেখো গুণ করলে দুটা করে হবে, সব দুটা করে হবে। সব কি হবে বলো তো? দুটা করে হবে। তাহলে দুটা করে হলো, আমরা যোগ করে দিলাম। এবং যোগ করার পরে যেটা হচ্ছে সেটা কি, এখানে আমরা টু পি কিউ আর, এখানে 2 কমন নেওয়া যেতে পারে। আর এখানে দেখো প্রত্যেকটা মধ্যমাকে আলাদা করব, আর প্রত্যেকটা মধ্যমা এখানে দেখো পিই কয়টা? 2টা। পি হচ্ছে 2টা। এরপরে কিউএফ কয়টা? 2টা। তারপর হচ্ছে আর জি কয়টা? আর জি হচ্ছে 2টা। এগুলোকে এক করলাম। আর এখানে দেখো এখানে কি আছে তোমার? হচ্ছে কিউই 2টা, তারপর হচ্ছে আর এফ 2টা, আর হচ্ছে
কিউজি হচ্ছে দুইটা। এগুলাকে আমরা একটু আলাদা করে দিলাম। কেন আলাদা করলাম? এগুলো হচ্ছে ডিরেক্ট মধ্যমা। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ডিরেক্ট মধ্যমা। আর এইগুলা কিন্তু মধ্যমা না। এগুলা কি বলতো? প্রত্যেকটা যে বাহু ছিল সেই বাহুগুলোর অর্ধেক অর্ধেক করে। একটু দেখাই। এই দেখো কিউই, আরএফ এবং কিউজি, কিউই, আরএফ এবং কিউজি। এখানে একটু খেয়াল করো এই চিত্রে কিউই, আরএফ এবং হচ্ছে কিউজি, এই যে এইটুকু মধ্যমা মানে বাহুর অর্ধেক। তো বাহুর অর্ধেক, আমাদের তো বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক, তাহলে বাহুর অর্ধেককে আমরা লিখতে পারি কি, যে এখানে এই টু কিউই সমান কিন্তু লেখা যায় হচ্ছে কিউআর। কি লেখা যায়? কিউআর। কি লেখা যায়? কিউআর। তাহলে আমরা যদি এখানে টু কিউই স্কোয়ার থাকার কারণে টু কিউইতে হবে না, এখানে এক কাজ করতে হবে আমাদের, এই কিউকে কিউআর বানাতে গেলে ধরো কিউই স্কোয়ার আছে, তাহলে আমাকে কিন্তু টু কিউই স্কোয়ার লাগবে, টু কিউই না হওয়া পর্যন্ত এরকম লাগবে, তাহলে আমি কিউআর আনতে পারবো। তাহলে এখানে আসলে কত বলতো? 2 দুগুণে কত হয়? 4। তাহলে 4 কিউই স্কোয়ার থাকলে তুমি কিউআরটা বসাতে পারবা, কিউআরটা কি করতে পারবা? বসাতে পারবা। তাহলে আমরাও সেই কাজটা এখানে করলাম, যে সমীকরণটাকে ওই মধ্যমাগুলোকে একদিকে লিখলাম আর বাহুর অর্ধেক যেগুলো ছিল সেগুলো অন্যদিকে লিখলাম। পুরো সমীকরণটাকে আমরা 4 দিয়ে গুণ করছি। 4 কেন লাগবে একটু আগে ব্যাখ্যা দিলাম। 4 দিয়ে গুণ করছি। তো 4 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, এটাকে 4 দ্বারা যখন গুণ করলাম, তো 4 না সরি 2 তো আগে থেকেই ছিল, তো 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা গুণ করলে 2 দুগুণা 4 হয়ে যায়, 2 দ্বারা গুণ করলে 2 দুগুণা 4 হয়ে যায়। তাহলে এখানে 4 এটা থাকলো, আর এখানে তোমার কি হয়ে গেল? এই যে অংশটা 4 হয়ে যাবে না? 4 4, তাহলে 4। এই 4কে আমরা চাইলে 2 কিউ স্কোয়ার, কারণ 2 এর স্কোয়ার করলে 4 হয়, এখানে আরএফ, তাহলে 2 আরএফ স্কোয়ার আর 2 কিউজি স্কোয়ার। এবার দেখো এই যে 2 কিউই, তার পরিবর্তে কি লেখা যায়? পি 2 কিউয়ের পরিবর্তে কি লেখা যায়? এই দেখো 2 কিউয়ের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে কিউআর। তো আমরা এর পরে কিন্তু ওইটাই করেছি। এই দেখো কিউআর, পিআর আর হচ্ছে পিকিউ, এটা লেখা যাবে, কিউআর, পিআর আর পিকিউ লেখা যাবে। তো এইখানে ছিল 4টা করে, একটু খেয়াল করি আমরা, এখানে ছিল কয়টা করে বলো তো? 4টা করে, 4টা পিকিউ, 4টা কিউআর আর 4টা পিআর। তো ওইখানে যখন আমরা, তোমার কি হচ্ছে বলো তো, এখানে টু মনে করো যে কিউই এর হোল স্কোয়ার লিখছে, এখানে 2 কিউ এর হোল স্কোয়ার। তো কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি কি বলো তো? এই 2 কিউ মানে হচ্ছে 2 কিউ এর হোল স্কোয়ার, তার মানে 2 কিউ সমান হচ্ছে পি কিউ বা কিউআর। তাহলে এখানে কিউআর লেখা যাচ্ছে, কিউআর। তাহলে কিউআর এর উপরে স্কোয়ার, একটা কিউআর হয়ে গেল। তাহলে একটা কিউআর সেই পাশে একটা কিউআর সাথে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে সেই কাজটাই করছি, মাইনাস করে দিছি। মাইনাস করার পরে কি হলো বলো তো? এখানে 3টা পি কিউ, 3টা কিউআর, 3টা পিআর। যেহেতু উপপাদ্যটা একটু বড়, আমরা একটু লাইন স্কিপ করে এটা ছোট করার চেষ্টা করেছি। আর এইগুলো হচ্ছে সেই মধ্যমাগুলা। এ দেখো একটা একটা করে পাশ থেকে মাইনাস হয়ে তখন আমরা এভাবে লিখতে পারবো। এখন আমরা জানি যে ত্রিভুজের মধ্যমাগুলো কি হয়? 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে বিভক্ত হয়। এটা আমরা শুরুতেই একদম তোমাদেরকে বলে নিয়েছি। তাহলে যদি 1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে তোমার হচ্ছে পিই যে মধ্যমাটা, একটু দেখো এখানে, এই যে পিই যে মধ্যমাটা, এই জায়গায় একটু খেয়াল করো, পিই যে মধ্যমাটা, এই দেখো পিই হচ্ছে মধ্যমা। তাহলে এই যে বিন্দু ডি, তার মানে পিডি আর ইষ্ট তুমি হচ্ছে ডিই লিখতে পারো অথবা ইডি লিখতে পারো, সমান হচ্ছে 2:1 লেখা যায়, 2:1। তার মানে পিডি বাই হচ্ছে ডিই সমান হচ্ছে 2/1, এটা লেখা যাবে। তো আমরা এখানে সেম কাজটা এখানে করার চেষ্টা করছি, যে মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করা যায়। তারপরে এটাকে আমরা ব্যস্তকরণ উল্টাই দিয়েছি, কি করেছি? উল্টে দিয়েছি। এবার এরপরে আমরা কি করছি? যোজন করছি। যোজন দেখো, যোজন করলে কি হয়? এখানে তুমি যখন এটাকে উল্টাই দিবা, তার মানে এই যে পিডিটা নিচে আসবে, ডিটা উপরে আসবে। যোজন করলে কি হবে? এই নিচেরটা প্রথমে এটাকে লেখো, লেখার পরে যোগ করবা, এই নিচের অংশটা যোগ করলাম, নিচে যা থাকবে তা। এখানে 1 লিখলাম, নিচে যে আছে 2, এই মানে হর, সেটাকে আমি লবের সাথে যোগ করে দিলাম, এটা হচ্ছে যোজন, শুধু যোজন হলো। এবার দেখো এই ডিই আর পিডি যোগ করলে কি হয়? পিই, ডি আর পি যোগ ডিই। একটু দেখো এখানে আমরা যদি একটু যোগ করি, দেখো যোগফল হিসেবে, দেখো আবার একটু দেখো যোগফল হিসেবে কি লেখা যায়? এখানে ডিই আর হচ্ছে পিডি যোগ করে কি লেখা যায়? পিই, এই লিখে দিলাম পিই। তো এখানে আমরা সেই কাজটা করছি, যে তোমার হচ্ছে এই ডি আর পিডিকে যোগ করে আমরা কিন্তু ডি লিখতে পারি। তাহলে এখানে 2 আর 1 যোগ করলে 3 হয়। এবার আমরা একটা 8 গুণ করবো। কি করব? 8 গুণ। 8 গুণ করলে কি পাচ্ছি? 2 এর সাথে পি গুণ করলে 2 পিই সমান হচ্ছে 3 পিডি। দুই পাশে স্কোয়ার করলাম, তাহলে এখানে 4 পি স্কোয়ার 9 পিডি স্কোয়ার। স্কোয়ার কেন করছি? কারণ প্রমাণে তো স্কোয়ার চাইছে, স্কোয়ার করছি। তো এটা আমরা একটা সমীকরণ বানালাম। ঠিক একই রকমভাবে আমরা আরও 2টা সমীকরণ তৈরি করলাম, বাকি মধ্যমাগুলোর জন্য আরও 2টা সমীকরণ তৈরি করলাম। এবার সমীকরণ তৈরি করার পরে আমরা কি করেছি? এই যে মানটা যে বের করেছি না,
সেই মানগুলো এখন জাস্ট বসায় দিব। এই 4QEF স্কোয়ার সমান হচ্ছে 9QD স্কোয়ার, তারপর হচ্ছে RG সমান হচ্ছে 9RD স্কোয়ার, আর এখানে তোমার হচ্ছে এই যে 4PE স্কোয়ার সমান 9ED স্কোয়ার। জাস্ট এই মানগুলোকে বসায় দিব। কি করব? মানগুলোকে বসায় দিব। এখন এইখান থেকে যে আছে হচ্ছে 9, দেখো এখানে আছে কি 9, আর এখানে আছে কি বলতো 3। এই 3টাকে যদি ওই পাশে পাঠায় দাও তাহলে ভাগ হয়ে যায়, 9/3 সমান সমান থাকে 3। তাহলে ডান পাশে শুধু 3 থাকে, আর বাম পাশে PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার প্লাস হচ্ছে PR স্কোয়ার সমান 3 ইন্টু PD স্কোয়ার প্লাস QD স্কোয়ার প্লাস হচ্ছে RD স্কোয়ার। প্রমাণ হয়ে যায়। আর এটা একটু মোটামুটি বড় উপপাদ্যই বলা যায়, মানে যদি তোমার পরীক্ষা আসে আসলে অনেক বেশি টাইম যাবে, সেক্ষেত্রে তোমার বারবার প্র্যাকটিস করা থাকলে তুমি হয়তো অ্যান্সার করতে পারবে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।